আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করল অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত সংগঠনটির সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এমনকি সাইবার স্পেসও নিষিদ্ধ করা হয়েছে দলটির কার্যক্রম। শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশের মুখে জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উপদেষ্টা আসিফ নজরুল জানান, এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এছাড়া উপদেষ্টা পরিষদের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনীও অনুমোদন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। এছাড়া ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের পরই উল্লাসে মেতে ওঠে শাহবাগে আন্দোলনকারীরা। স্লোগানে উত্তাল হয় শাহবাগ মোড় থেকে ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলা মোটর পর্যন্ত এলাকা। সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে এনসিপি ও জামায়াতের নেতাকর্মীরা বলেন, 18 কোটি দেশবাসীর প্রাণের দাবি আংশিক বাস্তবায়ন হয়েছে। দ্রুতই জুলাই সনদ প্রকাশের দাবি জানান তারা। শুক্রবার বিকাল থেকে উত্তাল ছিল শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়ক। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3টি দাবিতে অবস্থান নেয় এনসিপি, জামাত, ইসলামিক ছাত্র শিবির, হেফাজতে ইসলাম সহ বেশ কিছু ইসলামিক দল। তৃতীয় দিনের কর্মসূচিতে রাত 8টায় তাদের পক্ষ থেকে দেয়া হয় 1 ঘণ্টার আলটিমেটাম। এরপর রাত 11:15টায় উপদেষ্টাদের জরুরি বৈঠক থেকে আসে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা। নানা স্লোগানে উচ্ছ্বাস জানান আন্দোলনকারীরা। গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ মানে জুলাই গণঅভ্যুত্থান পূর্ণতা পাওয়া। আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করতে হবে। শুধু নির্বাহী আদেশে ব্যান করলে চলবে না, তাদেরকে বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করতে হবে। আমরা আদর্শ দিয়ে আওয়ামী লীগকে প্রতিহত করব। এর বাইরে আমরা কখনোই আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদ হব না, আওয়ামী লীগের মতো অগণতান্ত্রিক হব না। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে প্রকাশ না হওয়া পর্যন্ত দাবি আদায়ের সংগ্রাম চলবে জানালেন এনসিপি নেতা। আর আগামীতে অন্য কোনো দল যেন ফ্যাসিবাদী আচরণ না করতে পারে এমন বন্দোবস্তের আশা করেন তারা। রাজপথ এখন আমরা ছাড়ি নাই। আওয়ামী লীগের কার্যক্রম বিচারের আগ পর্যন্ত নিষিদ্ধের কথা বলা হচ্ছে। আমরা একবারেই বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ চাই। তো সরকার যদি আবার দুর্বলতা প্রকাশ করতে চায় বা সরকার যদি আবার এখানে ঢিলামি দেখায়, আমরা আবার রাজপথে নেমে আসবো। জুলাই আন্দোলনের ছাড়পত্র কেন 30 দিন লাগবে? এটা তো 24 ঘন্টা হওয়ার কথা। এত 2000 মায়ের বুক খালি হয়েছে, এটার দিকে সরকারের কারো একটু মাথা ব্যথা নাই? স্বৈরাচার কেউ তৈরি হয়ে উঠতে চায়, আপনারা দেখেন ছাত্র জনতা কিন্তু মাঠ ছাড়ে না। বাংলাদেশে রাজনীতিতে যারাই আসবে ওদের জন্য এমন কোনো পরিস্থিতি না হয় যে আমাদের আবার এরকম ভাবে এখানে রাস্তায় নামতে হয়। রাত 12:15টায় মগবাজার মোড়ে পথসভা করে জামাত ইসলাম। আওয়ামী লীগ নিষিদ্ধের খুশিতে শুকরানা মোনাজাত করে দলের নেতাকর্মীরা। আমের একটি দাবি আজকে আংশিক বাস্তবায়ন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দাবি আমাদের পুরা বাস্তবায়িত হয়নি। জুলাই প্রক্লেমেশন এখনো আসেনি। বিপ্লবের পূর্ণাঙ্গ ঘোষণা এখনো আমরা পাইনি। আমরা ইনশাআল্লাহ ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাব। আওয়ামী লীগ নিষিদ্ধের সরকারি সিদ্ধান্ত নিয়ে দলীয়ভাবে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার আগ পর্যন্ত নেতাকর্মীদের শাহবাগে অবস্থান করতে বলেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার পর বিভিন্ন জেলায় আনন্দ মিছিল করেছে ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। সাভারের শহীদ ইয়ামিন চত্বর থেকে আনন্দ মিছিল বের করেন এনসিপির নেতাকর্মীরা। এ সময় তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান। সেই সাথে গণহত্যার দায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্রুত বিচারের আহ্বান জানান। এদিকে নিষিদ্ধ ঘোষণার খবরে খুলনার শিববাড়ি মোড়ে উল্লাস প্রকাশ করে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে এনসিপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল। এছাড়া লালমনিরহাটে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জামায়াত ইসলামী। এ সময় ছাত্র জনতা হত্যায় জড়িত সব খুনির গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তারা। এদিকে ফরিদপুরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। লক্ষ্মীপুরেও আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে আনন্দ মিছিল করেছে জামায়াত শিবির সহ ছাত্র জনতা। সত্যি অসাধারণ লাগছে। যদি সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যেত তাহলে আরো অনেক 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 বেশি ভালো লাগতো। সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রাথমিকভাবে নিষিদ্ধ হয়েছে এবং বিচারিক প্রক্রিয়ার পরে সে পুরোপুরি নিষিদ্ধ হবে বাংলাদেশ থেকে। যারা সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে সংসদ গঠনের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল, জনগণ তাদের পুনর্বাসন চায় না, বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটাধিকার রক্ষায় সব ধর্মের অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শনিবার এক আলোচনা সভায় এসব কথা জানান তারেক রহমান। সম্প্রীতি আর সহনশীলতার বার্তা ছড়িয়ে দিতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আলোচনা সভা। এতে যোগ দেন বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বিএনপির নেতারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র প্রতিষ্ঠায় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভবিষ্যতের বাংলাদেশ, এদেশে একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, সাম্প্রদায়িক বাংলাদেশ হবে, সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করছি। কিন্তু এখানে ষড়যন্ত্র হচ্ছে। আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব এ ব্যাপারে একটু সতর্ক থাকার জন্য। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ফ্যাসিবাদী ব্যবস্থা যেন আর ফিরে আসতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। দেশের জনগণ, সরকার এবং রাজনীতিতে কোনোভাবেই গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট, টাকা পাচারকারী, বর্বর বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতা, পতিত, পলাতক, পরাজিত অপশক্তির পুনর্বাসন চায় না। বিগত ফ্যাসিবাদী সরকার তাদের অপকর্ম ঢাকতে যেসব জঙ্গি নাটকের আয়োজন করেছিল তা জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বানও জানান তিনি। ফ্যাসিবাদ শাসনের দীর্ঘ ১.৫ দশকে বিভিন্ন সময় দেশে জঙ্গি নাটক কিংবা ধর্মীয়ভাবে যাদেরকে সংখ্যালঘু গোষ্ঠী বলা হয় তাদের উপরে সুপরিকল্পিতভাবে হামলা চালিয়ে সেই যে পলাতক স্বৈরাচার তাদের ফ্যাসিবাদী শাসন শোষণ থেকে জনগণের দৃষ্টি, তাদের লুটপাট থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে রাখতে চেয়েছিল। এ সময় রাজনৈতিক স্বার্থে কোনো ধর্মীয় জনগোষ্ঠীকে ব্যবহার না করার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশকে যাতে আর কেউ ভবিষ্যতে। রিফাত শিশির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবং ২, যারা আন্দোলন করেছে শুধু তারাই নয়, দেশের 18 কোটি মানুষই আওয়ামী লীগকে চায় না। শনিবার চট্টগ্রামে তারুণ্যের মহাসমাবেশে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে পোলোগ্রাউন্ড মাঠে নেতাকর্মীদের ঢল নামে। নগরী ছাড়াও বিভাগের সব জেলা উপজেলা থেকে যোগ দেন নেতাকর্মীরা। সমাবেশে বিএনপি মহাসচিব মন্তব্য করেন, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে সঠিকভাবে দায়িত্ব পালন করছে না অন্তর্বর্তী সরকার। তিনি আরও বলেন, এদেশের সবাই আওয়ামী লীগের রাজনীতির বিরুদ্ধে, তাদের প্রত্যাখ্যান করেছে জনগণ। আমরা এই মাঠে যারা আছি তারা সবাই শুধু নয় বন্ধুগণ, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না।
সমাবেশে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্র জিম্মির লক্ষণ দেখা যাচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের মানুষকে জিম্মি করে কারো স্বার্থ, কোন গোষ্ঠীর স্বার্থ আদায় করা সম্ভব হবে না। কারো যদি কোনো তাদের নিজস্ব কর্মসূচি থাকে, তাদের ভাগ্য থাকে, দর্শন থাকে দেশকে নিয়ে, তাদেরকে জনগণের কাছে যেতে হবে। তারুণ্যের সমাবেশে যোগ দেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার তামিম ইকবাল। প্রায় 2 লাখ মানুষের সমাগম হয়েছে বলে দাবি বিএনপির। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নাটোরের গুরুদাসপুরে বিএনপির মতবিনিময় সভায় দুই পক্ষের সংঘর্ষে 2 জন গুলিবিদ্ধ সহ অন্তত 10 জন আহত হয়েছেন। গত রাত 10:30টার দিকে উপজেলার চাচকোর শিক্ষা সংঘ পাবলিক লাইব্রেরি মাঠে এই সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল থেকে শিক্ষা সংঘর্ষের মাঠে উপজেলা ও পৌর বিএনপির কমিটির মত বিনিময় সভা চলছিল। এ সময় জেলা বিএনপির সদস্য আবু হেনা মোস্তফা কামালের সমর্থকদের সাথে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়ায়। এ সময় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুফি আবু সাইদ ও বিএনপি কর্মী আফতাব হোসেন গুলিবিদ্ধ হন। আহত হন আরও 8 জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করবে সরকার, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 নিয়ে মত বিনিময় সভায় এই কথা জানান তিনি। বলেন, দেশে ট্রুথ জাস্টিস কমিশন অথবা ট্রুথ রিকনসিলিয়েশন কমিশনের দরকার আছে। এটা 1972 সাল থেকে থাকলেই ভালো হতো বলে মন্তব্য করেন। জানান, সবকিছুই পেশাদারিত্বের সাথে নিষ্পত্তি করা হবে। আগামীতে যারা সরকারে আসবে তারা গুম সংক্রান্ত কোনো আইন করলেও সেটা শক্তিশালী হবে কিনা সন্দেহ প্রকাশ করেন তিনি। বর্তমান সরকারের আইনটিকে কঠোর করার লক্ষ্য বলে জানান তিনি। যারা গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধের মতো ঘৃণ্য অপরাধ করেছে তারা তো খুব বেশি সংখ্যক না। তো তাদের উপযুক্ত যথেষ্ট পরিমাণ শাস্তির ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে এবং তারা যে এই জাতিতে একটা বিচ্ছিন্ন, এই জাতির মূল ধারা থেকে বিচ্ছিন্ন, সেটাকে এস্টাবলিশ করার জন্য হলেও আমাদের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হবে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যা যা করা যায় সেটার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনেক কর্মকর্তা কর্মচারী এখন যেন গলার কাটা। স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের সময় নিয়োগ দেওয়া অধ্যক্ষ এসব ব্যক্তির মধ্যে অনেককেই ঘিরে নানা সন্দেহ থাকলেও আমলাতান্ত্রিক জটিলতায় বদলি করা যাচ্ছে না। বাধ্য হয়ে তাদের রেখেই চালাতে হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে স্পর্শকাতর বিচার প্রক্রিয়া। জরুরি ভিত্তিতে কয়েকজনকে বদলি করা দরকার বলছে প্রসিকিউশন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গুরুত্বপূর্ণ অফিস আদালতে রদবদল হলেও ভিন্ন চিত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিচারক থেকে প্রসিকিউশন টিম সম্পূর্ণ বদলে গেলেও রয়ে গেছেন আগের আমলের কর্মকর্তা কর্মচারীরা। যুদ্ধাপরাধের অভিযোগে জামাত ও বিএনপি নেতাদের বিচারের সময় এদের নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ সরকার। এখনও ট্রাইব্যুনালের বিভিন্ন দায়িত্বে তাদের রেখেই চলছে ওই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচার কাজ। অথচ প্রসিকিউটররা জানান, নিরাপত্তার জন্য ওই কার্যালয়ের মালি থেকে কর্মকর্তা প্রত্যেকের দিকেই নজর রাখতে হয়। সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানার তথ্য পাচারের ঘটনায় অনেকের প্রতি বেড়েছে সন্দেহ। তালিকাটা পাঠিয়েছি, সেটা অবশ্যই করা দরকার, কারণ সেখানে বেশ কয়েকজন কর্মচারীর নাম আছে যাদের পরিবর্তন সব ক্ষেত্রেই প্রয়োজন, দক্ষতার ক্ষেত্রেও প্রয়োজন, নিরাপত্তার ক্ষেত্রেও প্রয়োজন। বাধাটা অ্যাবসলিউটলি যেটাকে আমরা বলি আমলাতান্ত্রিক জটিলতা। সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি আমি দেখিনি, কারণ আমরা যখনই এই প্রস্তাব নিয়ে গেছি সরকারের দায়িত্বপ্রাপ্ত যিনি ওখানে আছেন বা যারা আছেন সকলেই তাদের পক্ষ থেকে যা বলার বলে দিয়েছে, কিন্তু শেষে গিয়ে দেখছি যে আমরা এর কার্যকারিতাটা দেখতে পাচ্ছি না। শুধু ট্রাইব্যুনালের জন্যই তাদের নিয়োগ দেওয়া হয়েছে বলে বদলি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। তবে প্রসিকিউশন বলছে সরকার চাইলেই পরিবর্তন সম্ভব। এজন্য সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ে কয়েক দফা চিঠিও দিয়েছে প্রসিকিউশন। রিয়াজ করা অত্যন্ত জরুরি,
কারণ আমাদের ট্রাইব্যুনাল বিশেষ করে প্রসিকিউশন এটা অত্যন্ত একটি সেন্সিটিভ জায়গা। বিগত আমলে যারা ছিলেন তারা একটি মন মানসিকতা তারা একটা ধারণ করত। স্বাভাবিক 5ই আগস্টের পরে একটি বিপ্লবী সরকার গঠিত হওয়ার পরে তারা যে মন মানসিকতা ধারণ করে সেটা দিয়ে আমাদের মন মানসিকতার সঙ্গে অ্যাডজাস্ট হবে না। ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসে কাজ করছেন 30 জন কর্মকর্তা কর্মচারী। এছাড়া রেজিস্ট্রার অফিসে কর্মরত আরও 30 জন। তাদের চাকরি স্থায়ীকরণ সংক্রান্ত জটিলতায় সরানো যাচ্ছে না। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রীষ্মের খরতাপে পুড়ছে দেশ, তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। অন্তত 60 জেলায় বইছে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ। শনিবার চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ উঠেছে 42 ডিগ্রি সেলসিয়াসে, যা এ বছরের সর্বোচ্চ। আর ঢাকায় তাপমাত্রা ছিল 39.9 ডিগ্রি। এদিকে সোমবার থেকে কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। তবে সারা দেশে অপেক্ষা করতে হবে পুরো সপ্তাহ। তপ্ত সূর্যের আগ্রাসী রূপে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। গ্রীষ্মের এমন খরতাপের মধ্যেই ঘাম ঝরিয়ে জীবিকার তাগিদে ছুটে চলছে নগরবাসী। তীব্র তাপপ্রবাহে হাসপাস অবস্থা সবার। অসহনীয় গরমে সবচেয়ে বেশি ভোগান্তি শ্রমজীবী মানুষের। আমরা তো মনে করেন যে দিন এনে দিন খাই, গাড়ি না চলে সংসার চালাইতে পারি না, কিস্তি মিস্তি আছে। এই মনে করেন আমরা যে সাধারণ মানুষ, মানে প্রচুর গরম, মানে সামনের দিকে কি অবস্থা একমাত্র আল্লাহ জানে। গরমের অবস্থা তো খুব সিরিয়াস, খালি পানি খাই আর যেখানে সেখানে বইতেই। তাপমাত্রার পারদ প্রতিদিনই ছাপিয়ে যাচ্ছে আগের দিনের রেকর্ড। শনিবার বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় 42 ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় তাপমাত্রার পারদ ছুঁয়েছে 39.9 ডিগ্রি সেলসিয়াসে। তবে গরম অনুভূত হচ্ছে আরও বেশি। এ অবস্থা থাকবে আরও 2-1 দিন। তাপপ্রবাহ 12 তারিখ বা তার আশেপাশের সময় সামান্য কমে আসতে পারে তাপমাত্রা। তা পুরোপুরি তাপপ্রবাহ মুক্ত নাও হতে পারে, কারণ কি বৃষ্টির ধারাটা 12 তারিখের পরে আস্তে আস্তে বাড়ে। আর এটা যখন পূর্ণ মাত্রায় যাবে বা বেশি পরিমাণে বাড়বে, বিস্তৃতি যখন বেশি লাভ করবে, তখন তাপপ্রবাহের যে বিস্তৃতিটা আছে সেটা ধীরে ধীরে কমে আসতে থাকবে। বা 7 ডেজ আশেপাশের সময়ে 16, 17 বা 18 তারিখের কাছাকাছি সময় সারা দেশে মোটামুটি তাপপ্রবাহ মুক্ত হওয়ার সম্ভাবনা আছে। আবহাওয়া অফিস জানিয়েছে আর্দ্রতা বেশি থাকায় এমন অস্বস্তিকর পরিস্থিতি। তবে কিছুটা স্বস্তির খবরও দিচ্ছে আবহাওয়া অফিস। সোমবার কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে সেসব এলাকায় নেমে আসবে তাপমাত্রা। তবে সারা দেশের তাপমাত্রা কমতে অপেক্ষা করতে হবে সপ্তাহখানেক। তাপমাত্রা বেশি থাকার কারণে আর্দ্রতা কমে আসছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম। আবার সন্ধ্যা যখন চলে আসবে, তাপমাত্রা যখন কমে আসবে, আর্দ্রতার পরিমাণ অটোমেটিক বাড়বে। কিন্তু পর্যাপ্ত পরিমাণে না গেলে, পর্যাপ্ত পরিবেশ তৈরি না হলে সে বৃষ্টিটা হবে না। আর এই সময় যে বৃষ্টিটা হয় মার্চ, এপ্রিল, মে মাসে, আমাদের কালবৈশাখী ঝড় থেকে বৃষ্টিটা হয়। এদিকে মে মাসটি ঘূর্ণিঝড় প্রবণ হলেও আগামী 10 দিনে তেমন কোনো আশঙ্কা নেই বলছে আবহাওয়া অফিস। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তাপপ্রবাহ নিয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, গতকাল চুয়াডাঙ্গায় তাপমাত্রা 42 ডিগ্রিতে উঠেছিল। আজ তাপমাত্রার কি আভাস পাওয়া যাচ্ছে? আজকের আভাস গতকালকের মতোই হবে মনে হচ্ছে। তার কারণ সকাল থেকেই সূর্য তাপ দিচ্ছে এবং এই সকাল 7টায় সূর্যের নিচে দাঁড়িয়ে থেকে মনে হচ্ছে যে গনগনে আগুনের মতো, এবং বেলা যত বাড়বে সূর্যের তাপ তত বাড়বে, এমনটি গতকাল বলছিলেন আবহাওয়া অফিস থেকে। তো আবহাওয়া থেকে গতকাল যে রেকর্ডটি করা হয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সাধারণত আমরা যেটা দেখি সেটা হলো সারাদিনে সূর্যের তাপের কারণে একটা অস্বস্তিকর পরিস্থিতি থাকে, কিন্তু সন্ধ্যার পর সূর্য অস্ত গেলে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। কিন্তু গতকালের চিত্র ছিল ভিন্ন। গতকাল গভীর রাত পর্যন্ত কোনো ক্রমেই তাপ কমেনি, বাতাসেও ছিল তাপ। অনেকেই মনে করেন যে সূর্য ডুবে গেছে, রাতে মোটরসাইকেল কিংবা অন্যান্য যানবাহনে, খোলা যানবাহনে চড়ে একটু ঘুরে বেড়ালে বোধহয় প্রশান্তি মিলবে, কিন্তু গতকাল তাও ছিল না। তার কারণ গতকাল ছিল ভ্যাপসা গরম প্রায় সারা রাতই। তো এই প্রেক্ষাপটে চুয়াডাঙ্গার মানুষকে দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে। সকাল থেকে সারাদিন সূর্যের তাপ, আর এই সময়টাতে দিনমজুর শ্রেণীর মানুষ যারা কাজে আসেন শহরে, গ্রাম থেকে শহরে এসে তারা কাজ করতে পারছেন না। বেশিরভাগ মানুষকে আমি দেখেছি কিছুটা কাজ করে হাঁপিয়ে উঠছেন এবং কোনো ছায়া স্থানে বসে বিশ্রাম নিচ্ছেন, যে কারণে দিনমজুর শ্রেণীর মানুষ, বিশেষ করে ভ্যান চালক, যারা শ্রমজীবী, যারা নিচের বাজারে শ্রম বিক্রি করেন, তারা বলছেন
যে আমাদের পক্ষে কাজ করা যেহেতু সম্ভব হচ্ছে না, এ কারণে আমাদের উপার্জনও কমে গেছে। একই অবস্থা কিন্তু কৃষিক্ষেত্রেও, কেননা এই সময়টা কৃষক ধান কেটে ঘরে তুলবেন এবং ভুট্টা সংগ্রহ করবেন। চুয়াডাঙ্গাতে ভুট্টা এবং ধানের ব্যাপক চাষ হয়ে থাকে। তো এই দুটি ক্ষেত্রেও কৃষককে বিড়ম্বনায় পড়তে হচ্ছে, তার কারণ তারা রোদে কাজ করতে পারছেন না। অধিকাংশ কৃষি শ্রমিক যারা এই রোদ এড়িয়ে চলার চেষ্টা করছেন এবং তারা এই কারণে খুব ভোরে মাঠে চলে যাচ্ছেন এবং তাদের কাজ শুরু করছেন। তারা বলছেন যে 11টা বেজে গেলে কোনো ক্রমে আর মাঠে টিকে থাকা যাচ্ছে না। ফলে 11টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত দিনের প্রায় পুরোটা অংশই কোনো কাজ কৃষকরা করতে পারছেন না। একই কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন তীব্র এই গরমের কারণে। শিশুরা নিউমোনিয়া এবং ডায়রিয়া এবং বয়স্করা শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছেন। বেশিরভাগ মানুষকেই দেখা গিয়েছে যারা চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসাধীন থাকছেন। চিকিৎসক বলছেন যে সতর্ক থাকতে হবে, বেশি করে পানি খেতে হবে, বাইরের খাবার খাওয়া যাবে না। পটুয়াখালীর কুয়াকাটায় বহুল প্রতীক্ষিত মেরিন ড্রাইভ সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, মানের ঘাটতির পাশাপাশি নিয়ম বহির্ভূত উপকরণও ব্যবহার করা হচ্ছে নির্মাণে, মানা হচ্ছে না শিডিউলও। তবে মান বজায় রেখে সময়ের মধ্যে কাজ শেষ করতে তদারকি চলছে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কর্মকর্তারা। কুয়াকাটা 0 পয়েন্ট থেকে হোসেনপাড়া বাজার ধুলাই মার্কেট পর্যন্ত এই সড়কটির দৈর্ঘ্য 5 কিলোমিটার। এলাকাবাসীর কাছে এটি পরিচিত মেরিন ড্রাইভ সড়ক হিসেবে। সম্প্রতি বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় সড়ক নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। সড়কটি নির্মাণের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশন। তারা সাব কন্ট্রাক্ট দিয়েছে আরেক ঠিকাদার ফোরকান হোসেনকে। কিন্তু নির্মাণের পরপরই অনেক জায়গায় উঠে যাচ্ছে কার্পেটিং। এছাড়া 40 মিলিমিটার কার্পেটিং করার কথা থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। লিকুইড না দিয়েও তারা পেজ দিছে। এ রাস্তা তো টেকার সম্ভাবনা নাই, বৃষ্টি থাকলে এ রাস্তা খুব তাড়াতাড়ি ক্ষতি হয়ে যাবে। ঢালাইটা দেওয়ার নিয়ম হলো 4 ইঞ্চি, এখানে দিতে আছে মাত্র 2 ইঞ্চি। আলকাতা দেয় না, যার জন্য সম্পূর্ণ হুক না, আমরা গাড়ি চালাই যেমন ধুলি সব তলায় দিতেছি আমরা। নির্মাণ কাজের মান নিয়ে প্রশ্নের বিষয়ে কথা বলতে রাজি হননি সাব কন্ট্রাক্ট পাওয়া ঠিকাদার। তবে শিডিউল অনুযায়ী কাজ শেষ করতে ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে এলজিইডি। এখানে কার্পেটিং আমি মাপছি, তো বেশিরভাগ জায়গায় আমি ঠিক পাইছি, কিন্তু 2-1টা জায়গায় আমি কম পাইছি। তো সেটা আবার আমি বলে দিচ্ছি যে এটা দ্রুত রেকটিফাই করার জন্য। স্থানীয়রা বলছেন, সাগরঘাসা সড়কটি কয়েক দশক ধরে উপকূলবাসীকে বেশ কয়েকটি ঘূর্ণিঝড়ের হাত থেকে সুরক্ষা দিয়েছে। গুরুত্বপূর্ণ সড়কটি নির্মাণে মান নিশ্চিতের তাগিদ তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সোনালুর সোনালী আভায় মনোমুগ্ধকর থাকা চট্টগ্রাম মহাসড়ক। গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে কৃষ্ণচূড়া, জরালু আর রাধাচূড়া। লালচে গোলাপি ফুলগুলো ছড়াচ্ছে মুগ্ধতা। ফুলের সৌরভ আর মন মাতানোর রঙে আকৃষ্ট হচ্ছেন চলাচলকারীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় 105 কিলোমিটার অংশ কুমিল্লায়। মহাসড়কের এই অংশে সোনালুর ছাউনি মন কাটছে চলাচলকারীদের। হলুদ সোনালুর অপরূপ শোভায় মন ছুঁয়ে যাবে যে কারো। মহাসড়কের শত শত গাছের ফুলের রঙে আকৃষ্ট হচ্ছেন সবাই। মনোমুগ্ধকর দৃশ্য ক্লান্তি ভুলিয়ে দিচ্ছে চালক ও যাত্রীদের। যখন অনেকগুলো কৃষ্ণচূড়া, অনেকগুলো জারুল, অনেকগুলো সোনালু গাছ আমরা একসাথে দেখতে পাই, আমাদের মন ভালো হয়ে যায়। গাছগুলো যখন রোপণ করা হওয়ার পরে যখন আমরা দেখতে পেলাম যে এরপরে ধারাবাহিকভাবে যে এই যে সোনালি জারুল যে ফুলগুলো ফুটছে, এইটা একটা অন্যরকম শোভাবর্ধন করে। এদিকে বিভিন্ন রকমের ফুল আছে, গোলাপি, বেগুনি কালার, ভালোই লাগে। যখন মন খারাপ থাকে এখানে এসে একটু তাকাইলে মনটা আনন্দে আত্মহারা হয়ে যায়। সৌন্দর্য বর্ধন ও রাতের বেলায় গাড়ির হেডলাইটের আলো যেন চালকের চোখে না পড়ে, সেজন্য বিভাজকে বিভিন্ন গাছের পাশাপাশি ফুল গাছ রোপণ করা হয়। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে যে গাছগুলো, যে ফুলের গাছগুলো রয়েছে সেগুলো পরিচর্যা করা, এবং পাশাপাশি আমরা নতুন করে আরও যে গাছগুলো লাগানো যায় সেগুলো নিয়ে পরিকল্পনা করছি। পিচ ঢালা এই মহাসড়কে সোনালু জারুল ফুলের দৃষ্টিনন্দন রূপ এবং সৌন্দর্য আরও বাড়াতে নিয়মিত পরিচর্যার তাগিদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
সবচেয়ে মধুর ডাক মা, বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম শব্দও মা। সন্তানের সাথে মায়ের মধুর সম্পর্ক জগতের সব রীতিনীতি বা দিবসের আনুষ্ঠানিকতা থেকে অনেক উপরে। মায়ের প্রতি ভালোবাসা সময়ের ফ্রেমে বেঁধে রাখার কিছু না হলেও তাকে আজ একটু বিশেষভাবে মনে করছেন সন্তানরা। মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসায় নির্দিষ্ট কোনো দিন দরকার না হলেও প্রতি বছর পালিত হয়ে আসছে মা দিবস। ইতিহাস ঘাটলে দেখা যায় খ্রিস্টের জন্মের অনেক আগে থেকে মিশর, রোম ও গ্রিসে বিশেষ একটি দিনকে মা দিবস হিসেবে পালন করা হতো। মায়ের প্রতি গভীর মমত্ববোধ থেকে তারা আরাধনা করত দেবতাদের। বর্ণাঢ্য আয়োজনে মা দিবস উদযাপনের শুরুটা মূলত আমেরিকানদের থেকে। 1870 সালে সমাজসেবী জুলিয়া ওয়ার্ড হো যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ বন্ধে সব মাকে একসঙ্গে করতে চান, আর এর জন্য মা দিবস পালনের প্রস্তাব দেন তিনি। তার লক্ষ্য ছিল 1858 সালে শান্তিকর্মী অ্যান জার্ভিসের প্রচেষ্টাকে এগিয়ে নেয়া। অ্যান জার্ভিস যুদ্ধবিধ্বস্ত আমেরিকান নারীদের নিয়ে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয়তা ও উপকারিতা নিয়ে প্রচার ও কাজ শুরু করেন। তার মৃত্যুর পর মেয়ে অ্যানা জার্ভিস মায়ের অসমাপ্ত স্বপ্ন পূরণের কাজে হাত দেয়। প্রতি রোববার মা যেখানে পড়াতেন, পশ্চিম ভার্জিনিয়ার গ্রাফিটন শহরের সেই চার্চে 1908 সালের 10 মে প্রথমবারের মতো দিনটি উদযাপন করেন অ্যানা। এরপর ধীরে ধীরে বড় পরিসরে উদযাপন হতে থাকে দিবসটি। 1912 সালে সর্বপ্রথম এ দিনকে স্বীকৃতি দিয়ে সরকারি ছুটি ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে। 1914 সালে দিনটিকে দেশব্যাপী সরকারি ছুটি ও জাতীয় দিবসের মর্যাদা দেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উইড্রো উইলসন। আর 1962 সালে দিবসটি স্বীকৃতি পায় আন্তর্জাতিক দিবস হিসেবে। এরপর থেকে মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় মা দিবস। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।